হোপলেস রোম্যান্টিক, ভীষণ ভীষণ ভাবে আমার রোম্যান্টিক ছবি খুব ভালো লাগে। তোমাদের কাছে প্রেমের সংজ্ঞা কি? আমি হোপফুল রোম্যান্টিক, আমি ভীষণই হোপফুল রোম্যান্টিক। তাই বলে যে জেনজিরা প্রেম করতে পারে না তা কিন্তু একদমই না। বাবার থেকে টিপস নেওয়া হয় হিয়া? অবশ্যই একটা চাপ থাকে যে আমি কি পারবো অতটা ভালো করে অভিনয় করতে। ভালোবাসার মানে হচ্ছে কখনো হার মানা না। আমার রাহুল মুখার্জির সাথে কাজ করার অনেক বছর ধরে ইচ্ছে ছিল, সেটা আমার বলা বারণ, আমি বকা খাবো। সারা বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেমের দিনটা সেলিব্রেট করে 14 ফেব, কিন্তু বাঙালিদের তো সবেতেই সেলিব্রেশন একটু বেশি থাকে, তাই আমাদের সেলিব্রেশনটা একটু দীর্ঘ হয়, কারণ আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা শুরু হয়ে যায় সরস্বতী পুজোর দিন থেকে। আর এবছর তো অলরেডি আমরা প্রেমের মরশুমেই আছি, আর এই প্রেমের মরশুমে একটা প্রেমের ছবি আসছে, মন মানে না একদম। আর আমার সঙ্গে আজকে যাদের মন একদমই মানছে না আর কি, তারা রয়েছেন হিয়া চ্যাটার্জি এবং ঋত্বিক ভৌমিক। নমস্কার। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, ঋত্বিক তো প্রবাসী বাঙালি, প্রবাসী বাঙালি। তাহলে মিস করে গেছো ঋত্বিক, খুব বিশাল মিস করে গেছো সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন্স ডেটা। কিন্তু আমি নিজের প্রথম সরস্বতী পুজো কলকাতায় মানালাম এই বছরে, তো হ্যাঁ, প্রথম এক্সপিরিয়েন্স তো হয়েই গেল। আমি যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে এই যে সরস্বতী পুজোটা একটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো তোমার বলো যে এই সরস্বতী পুজোর অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা মানে ছোটবেলা থেকেই সকালটা শুরু হতো না শাড়ি পরে মায়ের কাছে পুষ্পাঞ্জলি না দিয়ে। তো ওই ট্রেডিশনটা তো আছেই যে সকালবেলা উঠে ওই একদিন সকাল সকাল উঠে শাড়ি পরে, আর সেটা সবচেয়ে মজার হচ্ছে আমার অ্যাংলো ইন্ডিয়ান স্কুল, তো ওই সময়টা ঠিক এক্সামের আগে, অ্যানুয়াল এক্সামের আগে হতো, তো ওই একদিন পড়তে হতো না, তো সেইটা ভীষণ মজা লাগতো। আর তারপরে নিশ্চয়ই খিচুড়ি খাওয়া, ভোগ খাওয়া, ওইগুলো তো আছেই, তো বন্ধুদের সাথে বেরোনো, আড্ডা দেওয়া, ওই সরস্বতী পুজোর চামটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা জেনারেশনের কাছে সেমই আছে। তাই ওই বন্ধুদের এইখানে সব পার্টি ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই বন্ধুদের সঙ্গে বেরোনোটা এবং রাস্তায় কে কার সঙ্গে ঘুরলো, কার সঙ্গে এই ডেটিংটা ফিক্সড হলো, এইগুলো বেশি ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, মন মানে না একটা প্রেমের ছবি, তো হিয়ার প্রথম ছবি এটা, তো এই ছবিটা সিলেক্ট করার মানে কেন মনে হলো যে একটা রোমান্টিক ছবি দিয়ে শুরু করি, না কি হলো বিষয়টা, মানে এই প্ল্যানটা কবে হলো? তো আমি একজন হোপলেস রোম্যান্টিক, তো আমি ছোটবেলা থেকে প্রেমের ছবি মানে দেখে বড় হয়েছি আর কি। হোপলেস রোম্যান্টিক, ভীষণ ভীষণ ভাবে আমার রোম্যান্টিক ছবি খুব ভালো লাগে। তো আমি মনে মনে কোথাও চেয়েছিলাম যে আমার প্রথম ছবি যদি একটা লাভ স্টোরি হয় খুব ভালোই হয়, কিন্তু এই ছবিটা এলো কি করে হচ্ছে, রাহুলদার সাথে আমার দিলখুশের সময় কাজ করার কথা ছিল, আমি অডিশন দিয়েছিলাম, কিন্তু অনেক কারণে ওটা ওয়ার্কআউট করেনি। তো তারপর যখন রাহুলদার ফোন আসে আমার ফোনে, আমি কলটা নেওয়ার আগেই দেখে মানে ডিসাইড করেছিলাম যে রাহুলদা যাই বলবে, মানে যাই ছবি হোক, যদি এটা কোনো কাজের সূত্র হয়, যাই ছবি হোক যাই চরিত্র হোক আমি করছি, কারণ আমার রাহুল মুখার্জির সাথে কাজ করার অনেক বছর ধরে ইচ্ছে ছিল, সেই দিলখুশের সময় থেকে। তো যখন রাহুলদা বলে যে আমি আরেকটা ছবি করছি আর এখানে একটা চরিত্র আছে যেটা আমার মনে হয় তুই ফিট করবি, তো তুই একবার আয়, গল্পটা শোন, আর অডিশনটাতে দেখি চরিত্রের সাথে তুই যাচ্ছিস কি না। তো আমি মাকে নিয়ে যাই, গল্পটা শুনি, আর যখন শুনি ইটস এ লাভ স্টোরি, আর তাও আবার একটা ট্রিবিউট টু দ্য 90s লাভ স্টোরিজ, মানে জেনজি লাভ স্টোরি উইথ দ্য 90s টুইস্ট, ওই গ্র্যান্ডারটা, যে এটাই তো চেয়েছিলাম। সো ওই দিক থেকে আই থিঙ্ক মন মানে না আমার ডেস্টিনিতে ছিল। ঋত্বিককে আমি আগে যেগুলোতে দেখেছি, খাকিতে দেখেছি, বন্দিশ বান্ডিতে দেখেছি, এবং দুটোতেই মানে প্রেম ছিল, কাছাকাছি ঘুরছিল, কিন্তু প্রেমটা মোদ্দা কথা ছিল না, আশেপাশ দিয়ে। এবার একেবারে প্রেমটাই হচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম ফোকাসটাই প্রেম নিয়ে হচ্ছে। তো আমি মনে হয় এতদিন ধরে আমি শুধু প্র্যাকটিসই করছিলাম যে মন মানাতে আস্তে আস্তে প্রেমটা একটু শিখে নিই, তাহলে মন মানাতে ভালোভাবে একটা ভালোবাসার গল্প বলতে পারবো। এটা আমরা ইয়ার্কি করি বলি, এতদিন ফিল্ডিং কাটছিল, এবার চান্স। কারেক্ট, একদম সেটাই চলছিল এতদিন। একদমই। তোমাদের কাছে প্রেমের সংজ্ঞা কি? আমি হিয়াকে ফার্স্ট, এই সময় বা এই জেনারেশনে দাঁড়িয়ে রিলেশনশিপ, প্রেম, এগুলো কতটা ম্যাটার করে বা কি মনে করো তুমি? আমার তো সবসময় মনে হয় যে যখন মানুষ হয়ে জন্মেছি আমরা একে অপরকে ভালোবাসতে জন্মেছি, কারণ ভালোবাসার থেকে মানে সুন্দর ফিলিং আর দুটো নেই, মানে ভালোবাসা না থাকলে দুঃখ হবে না, রাগ হবে না, অভিমান হবে না, কিছুই হবে না। তো ভালোবাসার ভেতরে যে এতগুলো ইমোশন আছে, ভালোবাসা ছাড়া আমরা ইনকমপ্লিট। সো আমার মনে হয় যে ভালোবাসা সবার মধ্যেই আছে, সবাই ভালোবাসতে চায়।
হ্যাঁ, এখন অনেক টার্মস এসে গেছে, কিন্তু এই সিচুয়েশনগুলো কি আগে ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু তাই বলে যে জেনজিরা প্রেম করতে পারে না তা কিন্তু একদমই না। আমরা সবাই ভালোবাসতে চাই, আর আমার জন্য ভালোবাসা মানে সেফ স্পেস। ভালোবাসার মন মানে দিয়ে শুনেছে, এবারে গভীর উত্তর দেবো। হ্যাঁ, আমি ভাবলাম শিখে নি আগে কিভাবে জবাবটা দিতে হবে। ভালোবাসার মানে, ভালোবাসার মানে, ওফ, ভালোবাসার অনেকই মানে আমরা এই গল্পতে তো বুঝিয়েছি মন মানে নাতে, যখন আপনারা দেখবেন 13ই ফেব্রুয়ারিতে যখন বেরোবে আর সবাই এসে দেখবে। কিন্তু এর মধ্যে থেকে একটা জিনিস যেটা আমি গল্প থেকে শিখেছি পার্সোনাল লাইফে, সেটা আমি একটা শেয়ার করতে চাইবো। যে রাহুল সেন চরিত্রটা প্লে করতে করতে আমি বুঝতে পেরেছি যে ভালোবাসার মানে হচ্ছে কখনো হার মানা না। নেভার গিভিং আপ ইজ টু বি ইন লাভ। সেটা আপনার কাজ নিয়ে হোক, বা পড়াশোনা নিয়ে হোক, বা জীবনযাপন নিয়ে হোক, প্রেম নিয়ে হোক, কখনো হার না মানাকে আসল ভালোবাসা মানে হয়। একদম। আমার না একটু অদ্ভুত লাগছে, কারণ এখন একটু মানে প্রেম নিয়ে লোকের কথা বললেই এই বেঞ্চিং সিচুয়েশনশিপ এইসব চলে আসে, সেখানে এরা কারা, কোথা থেকে এলো? আমি সেটাই ভাবছি, মানে এগুলো শুনতে শুনতে ভাবছি হ্যাঁ এগুলো তোমরা 90s-এ শুনতাম, তোমরাও এরকমই ভাবো। এই জন্য আই থিঙ্ক আমাদের কাজটি করা হয়েছিল, কেন কি আমরা এইভাবে ভাবি। আর রাহুল দা খুঁজে খুঁজে বের করেছে যে তোরা 90s-এর ছবি দেখতিস, মানিস, বিশ্বাস করিস, চলে আয়। আমার এই ট্রেলারটা বা টিজারটা খুব ভালো লেগেছে, এবং খুব একটা ফ্রেশনেস আছে বিষয়টার মধ্যে। তো তোমাদের কাজ করার অভিজ্ঞতা কেমন বলো, তোমরা কতটা মজা করেছো? আর ও তো আগেই বলে দিয়েছে ও হোপলেস রোম্যান্টিক, তো তুমি কি রোম্যান্টিক কি মনে করো? হ্যাঁ, আমি হোপফুল রোম্যান্টিক, আমি ভীষণই হোপফুল রোম্যান্টিক। আমার প্রত্যেকটা দিন সকালবেলা উঠে আমি হোপ করি যে আজকে একটু রোম্যান্স ও ভালোবাসা ফিল করবো, আর শোয়ার আগে সবসময় থ্যাংক ইউ বলে যায় যে আজকে একটু রোম্যান্স আর ভালোবাসা ফিল করেছি। খুবই ভালো বাচ্চা, যেটা বুঝতে পারছি। ভীষণ ভালো ছেলে, সত্যি খুব ভালো ছেলে। অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা বলতে প্রথম ছবি তো অনেকটা ভয়ে নিয়ে সেটে গেছিলাম, কিন্তু সেটে যখন যাই, আমরা যখন একঝাঁক ইয়াং লোকেরা মিলে যখন একটা ছবি বানায়, এনার্জিটা সবসময় সেটে না মানে পিকে থাকে, মানে সবাই কিছু না কিছু হচ্ছে, সে যাই হোক, সে যদি কেওসও হয় তার মধ্যেও একটা মজা আছে। তো অনেক মজা করে আমরা ছবি করেছি, আর সবচেয়ে মজা আমার যেটা লেগেছিল হচ্ছে আমার প্রথম আউটডোর ছিল পাহাড়ে। তো পাহাড়ে মোমো খেতে খেতে, ম্যাগি খেতে খেতে, চাঁদ দেখতে দেখতে আমরা এত মজা করেছি যে ওইটা একটা মানে আমার কাছে ভীষণই স্পেশাল থাকবে। তো আমরা খুব মজা করে ছবিটা বানিয়েছি। পারছি, এবং তোমরা এখনও মানে আমরা যখন এই আড্ডা দিচ্ছি তার আগেও দেখছিলাম তোমাদের বেশ টিমের মধ্যে সবাই বেশ একই একটা এজ গ্রুপের মধ্যে, এবং সবাই সবার সঙ্গে খুব মজা করছে। আমাদের যে সিনিয়র অ্যাক্টররা রয়েছে তারাও অ্যাকচুয়ালি আমাদের এজ গ্রুপেরই, ওরা আমাদের থেকে জুনিয়রও হতে পারে, মানে এক্সপিরিয়েন্স আর অ্যাক্টিং হিসাবে সিনিয়র, কিন্তু আমার মনে হয় মনের থেকে আর এনার্জির সাথে ওনারা আমাদের থেকে আরো ইয়াং, আরো অনেক ইয়াং। আমরা টায়ার্ড হয়ে যেতাম, কিন্তু খরাজদা, সুদীপাদি কোনো দিন টায়ার্ড হতো না। গল্পর ঝুড়ি কখনো শেষ হতো না, মানে গল্পের যে ঝুড়ি একটার পর একটা গল্প বেরিয়ে যেত। হ্যাঁ, এদের সঙ্গে কাজ করা একটা বড় এক্সপিরিয়েন্স একদম। হিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে তোমার একটা লিগাসি আছে, মানে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, বিকজ তোমার দাদু শুভেন্দু চট্টোপাধ্যায় এবং বাবা শাশ্বত চট্টোপাধ্যায়, সেখান থেকে কি যখন তুমি দেখো ব্যাকগ্রাউন্ডের স্টোরিটা আমি জানি, কারণ অপুদার সঙ্গেও কথা বলে আমি জেনেছি যে অপুদাকেও নিজের জায়গা নিজেকেই বানাতে হয়েছে, কখনোই ওই শুভেন্দু চ্যাটার্জির কোনো সাহায্য আসেনি। এবং তোমার ক্ষেত্রেও আমি জানি, কারণ আমি অপুদা আর মহুয়াদি দুজনকেই চিনি তো বহু বছর, এবং জানি যে তোমাকেও নিজেকেই করে নিতে হবে। কিন্তু যে দর্শক দেখছে তারা তো সবসময় এই কথাগুলো জানেন না, তারা কিন্তু তোমাকে দেখবেন যে শাশ্বত চ্যাটার্জির মেয়ে। সো এটা কি একটা প্রেশার? প্রথমত আমি এটা বলতে চাই যে আমি ভীষণই প্রাউড, যে কারণ আমার বাবার দাদু তো অনেক খেটে নিজের জায়গাটা তৈরি করেছে, তো আমি অস্বীকার করতে চাইও না, বিকজ আমি ভীষণই প্রাউড যে আমি ওনাদের ফ্যামিলিতে বিলং করি। বাট দ্যাট বিং সেড, চাপ একটা নিশ্চয়ই ফিল করা হয় সেম জিনিসের জন্য, কারণ দে ওয়াজ সো গুড, মানে ওনারা নিজেদের অভিনয়টাকে এমন একটা জায়গায় তুলে নিয়ে গেছেন যে অবশ্যই একটা চাপ থাকে যে আমি কি পারবো অতটা ভালো করে অভিনয় করতে। বাট যেটা আমার বাবা সবসময় বলে যে নিজেকে কম্পেয়ার করবি না আমার এখনের সেলফের সাথে, নিজেকে কম্পেয়ার করতে হলে আমার প্রথম ছবির সাথে কম্পেয়ার কর। সো সেটা ইজ সামথিং যেটা আমি মাথায় ঢুকিয়ে নিয়েছি। আর আসলে আমার মনে হয় যে সবারই
এই দুনিয়ায় নিজের একটা জায়গা বানিয়ে নেওয়ার সুযোগ আসে। আর সবাই নিজের জায়গা বানাতেই মানে আফটার আ পয়েন্ট যখন ক্যারিয়ার শুরু হয় আমরা সবাই নিজেদের কাজ করার জন্যই মানে জায়গা বানানোর জন্যই কাজটা করি। সো সেটাই আমি করতে বেরিয়েছি আজকে, চেষ্টা করব যে ভালো করে কাজ করার। আমি যদি বাকি সব প্রেশার নিয়ে বেশি ভাবি না, তাহলে আমার অভিনয়ের মধ্যে যে অনেস্টিটা আছে সেখান থেকে অনেকটা ক্যালকুলেশন ঢুকে আসবে। তার জন্য আমি চেষ্টা করছি ওটাকে যতটা বাইরে রাখার পসিবল যতটা, আর নিজের মতো করে যেটা এখন যেটুকু জানি সেইটুকু নিয়ে আমি সেটে আসছি, সেটার 110%টা পুশ করে দেওয়ার চেষ্টা করছি। এবার বাকি যা হবে ভগবানের হাতে। ঋত্বিক তো আগে কাজ করেছে অপুদার সঙ্গে, তো এই টিজার ট্রেলার এগুলো দেখে অপুদা কি বলছে, কথা হয়েছে তারপর? হ্যাঁ, কথা হয়েছে। আমি অপুদাকে জিজ্ঞেসও করলাম, অ্যাকচুয়ালি তুমি এটার ব্যাপারে জানো না, আমরা কিছুদিন আগে যখন সবাই একসাথে ইন্টারভিউ দিতে গেছিলাম, তো অপুদা এসেছিল, তো অপুদাকে আমি জিজ্ঞেস করলাম যে অপুদা দেখলে, গানগুলো দেখলে, টিজার দেখলে কেমন লাগছে? ভালো লাগছে। হিয়াকে দেখে কেমন কেমন, আমাকে তো এইভাবে দেখছো, সাগরের পরে এইভাবে দেখছো, আমাকে কেমন লাগছে? ঠিক আছে, ভালো লাগছে। কিন্তু ছবিটা ঠিক লাগছে তো, লোকেরা আসবে তো দেখবে, হ্যাঁ হ্যাঁ আসবেই আসবেই আসবে, ব্যাস। অপুদা এতটা কনফিডেন্স দিয়ে দিয়েছে, আমি অলরেডি অনেকই কনফিডেন্স। অপুদা বলছে হ্যাঁ হ্যাঁ লোকে আসবে তো, লোকে আসবেই, ফর শিওর আসবে। বাবার থেকে টিপস নেওয়া হয় হিয়া? আমার বাবা টিপস দেয় না, আমি নিতে তো চাই নিশ্চয়ই, কেন নেব না, বাট বাবা টিপস দিতে চায় না। আমার বাবা বিশ্বাস করে না কাউকে টিপস দিয়ে কোনো কাজ করানো যায়। আমার বাবা বলে যে কাজ করতে গেলে মাঠে নেবে, মানে যেরকম খেলতে হলে মাঠে নেবে, খেলা শিখতে হবে। তো সেই হিসেবে আমাকে বলেছে যে তুমি যাও নিজের মতো করে, যা যা লাইফে তুমি করবে সেটা তোমায় নয় কিছু শেখাবে, নয় ওটা ঠিক হবে। তো যদি এমন কোনো পরিস্থিতি হয় যেখানে একদম বুঝে পাচ্ছ না কি করবে, আমরা সবসময় আছি তোমার সাথে, বা তুমি যদি কোনো ভুল করে ফেলো আমরা আছি, কিন্তু ভুল করবে না ঠিক করবে এটা পুরোপুরি তোমার ডিসিশন। সো এই জার্নিটায় বাবার টিপস ওরমভাবে দিতে চায় না, কিন্তু নিশ্চয়ই এখন যেরকম আমি বলছিলাম ঋত্বিককেও যে বাবা মেয়ের সম্পর্ক থেকে অনেকটা এখন বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাচ্ছে, কারণ আমরা ছবি নিয়ে এখন ডিসকাস করা শুরু করছি এখন, মানে অভিনয় নিয়ে আমি এই সিনটা করেছি বা বাবা বলছে আজকে এই সিনটা করলাম। তো এখন হয়তো শুনে শুনে অনেক কিছু শিখছি, আর ছোটোবেলা থেকে বাবার কাজ দেখে অনেক কিছু শিখেছি। সো আই ওয়েট টু হিম পুরোপুরি। ভীষণ ভালো। তোমাদের এই সিনেমাটার মধ্যে আমার একটা 90s-এর ফ্লেভার আমি পেয়েছি, এবং তার সঙ্গে নতুনও একটা ব্যাপার আছে, মানে পুরো 90s মানেই যে খুব পুরনো বা এরকম কিছু ফ্লেভার, একটা নতুন ব্যাপারও আছে। তোমাদের ফেভারিট 90s-এর সিনেমা, রোম্যান্টিক সিনেমা কি বলো? কতগুলো ফেভারিট, বা যেটা অনেকবার দেখেছো। আমারটা বোধহয় 90s না, আমারটা বোধহয় 2000s। বলো কোনটা? কুছ হোতা হ্যায়। 98 শেষের দিকে 98 তো কুছ কুছ হোতা হ্যায় আমি প্রচুরবার দেখেছি, আর আমার প্রচুরবার দেখতে ভালোও লাগে, যাই মুডে হই না কেন। আমি ডিডিএল যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, মানে এমন না যে অন্য ছবি আমার পছন্দ না, তো ফেভারিট বলতে গেলে কতবার দেখেছি যদি আমি গিনতে যাই, তো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে কতবার দেখেছি আমি গুনতেও পারবো না, জানি না কতবার। দুটোই শাহরুখ খানের ছবি, তো তোমরা কি শাহরুখ খানের ফ্যান? প্রচন্ড। আজ আমার মনে হচ্ছে যারা মন মানেন্নাতে কাজ করেছে তারা সবাই শাহরুখ খানের ফ্যান। মানে এটার ইন্টারভিউতে একটাই কোয়েশ্চেন ছিল, তুমি কি শাহরুখ খানের ফ্যান? হ্যাঁ ঠিক আছে, মন মানেন্নাতে কাজ করো। অডিশন ওটাই অডিশন ছিল। রাহুল দা নিজে শাহরুখ খানের অনেক বড় ফ্যান, আর যে চরিত্রটা উনি লিখেছে রাহুল সেন, যেটা আমি প্লে করছি মন মানেন্নাতে, সেই চরিত্রর প্রথম ইন্ট্রোডাকশন, যে প্রথম লাইনটা লেখা ছিল স্ক্রিপ্টের মধ্যে লেখা ছিল, রাহুল সেন কলেজে পড়ে ও শাহরুখ খানের সবচেয়ে বড় ভক্ত, এটা ডিসক্রিপশন ছিল। তো এই ছবিটাই শাহরুখ খানের প্রত্যেকটা সিনেমার, 90s-এর সিনেমার স্পেশালি একটা ট্রিবিউট, একটা হোমাজ, যেটা আমরা অ্যাজ ফ্যানস ওনাকে দিচ্ছি। রাহুল, আর আমার এখন মনে হলো যে শাহরুখ খানের ফ্যান বলেই কি রাহুল মুখার্জি যা ছবি করবে, সেটা রাহুল দাকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু জিজ্ঞেস করতে হবে, ডেফিনেটলি জিজ্ঞেস করতে হবে। রাহুল নাম তো শোনা শুনেছি, হ্যাঁ আমি কিন্তু এটাও শুনেছি রাহুল দা নাকি নিজের নাম চেঞ্জ করে রাহুল রেখেছে বিকজ হি ইজ অ্যান এসআরকে ফ্যান। আর ইউ সিরিয়াস? দ্যাটস হোয়াট সৌম্য টোল্ড মি। সেটা আমি বলবো না, সেটা আমার বলা বারণ, আমি বকা খাবো। এটা তো বিশাল খবর হয়ে গেল, অনেকই ব্রেকিং নিউজ। এটা কিন্তু সৌম্য বলেছে, এটা সৌম্য আগে আমি সৌম্য থেকেই শুনেছি, তো এটা সৌম্য কারেক্ট ফ্যাক্টস বলতে পারবে। আচ্ছা, আমি শেষ করব, সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে সামনেই, তো তোমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করো? মানে সর্বদা যে ভ্যালেন্টাইন্স ডে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গেই সেলিব্রেট করি তা তো না, অনেক সময় বন্ধুরাও একত্রিত হয়ে আড্ডা গল্প হয়, তো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা হয়?
হ্যাঁ প্রচণ্ডভাবে আমার মনে হয় নিশ্চয়ই প্রত্যেক দিন প্রেম করা উচিত আর প্রত্যেক দিনই ভালোবাসার দিন, কিন্তু যদি ওই একটা দিন আরেকটু কিছু স্পেশাল করা যায় দেন ওয়াই নট। তো আই এম অল ফর সেলিব্রেশন, মানে আমার সেলিব্রেশন হলে আমি আছি। তো আমার ভালোবাসার মানে ভ্যালেন্টাইন্স ডে আমি ইউজুয়ালি মায়ের সাথে, বাবা তো কাজে থাকে তো মায়ের সাথেই কাটাই, আর আমার একটা খুব সুন্দর মিষ্টি গার্ল গ্যাং আছে, আমি ওদের সবার সাথে স্পেন্ড করি, আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ আমারও খুবই ভালো লাগে, মানে ভালোবাসা সেলিব্রেট করার জন্য একটা দিন বানানো হয়েছে, তো সেটা সেই দিনটার থেকে বেটার আর কী হতে পারে। তো হ্যাঁ আমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেটও করি, আমার খুবই ভালো লাগে। কিন্তু এই বছরের ভ্যালেন্টাইন্স ডেটা আমার জন্য আমাদের সবার জন্য অনেকই স্পেশাল হবে, কেন কি একটা এমন রিলেশনশিপ যার সাথে আমি আজ পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডে মানাতে পারিনি, সে হচ্ছে একটা আর্টিস্ট আর দর্শকের রিলেশনশিপ। সেটা প্রথমবার এই ভ্যালেন্টাইন্স ডেতে দর্শকের সাথে আমরা মানাবো এই জিনিসটা, কেন কি আমাদের ছবি আসছে মন মানে না 13ই ফেব্রুয়ারিতে আসছে, তার একদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। তো হোপফুলি যে প্রেক্ষাগৃহেতে আপনারা থাকবেন সেই প্রেক্ষাগৃহেতে এসে আমরাও আপনাদের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করব আর ছবিটা দেখবো একসাথে। আর আমরা কি একটা রোমান্টিক গান দিয়ে শেষ করব? আহা, হিয়া খুব ভালো গায়, সত্যি হিয়া খুব না ভালো। আমার মনে হয় ঋত্বিক একটা গান ডেডিকেট করো হিয়াকে। হ্যাঁ কিন্তু একসাথেই গাইবো, একসাথে কোন গাইবো। গান ডেডিকেট করবো তুমি আমাকে? ডেডিকেট করে তারপরে গাইতে বলবে? হ্যাঁ এই গানটা আমি ডেডিকেট করছি হিয়াকে। বুঝতে পেরেছি, শুরু করো। তুমিও পারোনি এগিয়ে যেতে, আমি জানি আমার কথা বাদই দাও, ও মন মানে না কেউ তো বলে দাও তারে, সে একা থাকা ছাড়া সবই পারে। হায় সো সুইট। এবার মনে হচ্ছে এরা গানেও ডেবিউ করবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ দেখবেন মন মানে না 13 ফেব্রুয়ারি থেকে আসছে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।